নমস্কার বন্ধুরা। আজকে আমরা নিউট্রিশনের আরো একটি ক্লাসে চলে এসেছি। আগের ক্লাসে আমরা কিন্তু কি করেছিলাম, যে নিউট্রিশনের কিছুটা কোশ্চেন করেছিলাম। আজকে যে কোশ্চেনটা প্লান্ট নিউট্রিশনে আমরা ঢুকে গেছিলাম। আজকে যে কোশ্চেনগুলো করব তাতে করে প্লান্ট নিউট্রিশনের বাদ বাকি কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করব। কোশ্চেন নাম্বার 25 পর্যন্ত আগের ভিডিওতে আমরা অলরেডি সলভ করেছি। কোশ্চেন নাম্বার 26 থেকে এই ভিডিওতে সলভ করব, ঠিক আছে? এবং এটা দুটো পার্টেই কিন্তু হবে। তো আগের ভিডিও লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো আজকে প্রথম কোশ্চেন শুরু করবো। আজকে প্রথম কোশ্চেনে কি বলেছে দেখে নেব। বলেছে যে জাইলেম কোন কোষগুলি খাদ্য সংরক্ষণের জন্য দায়ী। অর্থাৎ জাইলেম যে গঠিত হয় কি কি নিয়ে সবার আগে জানতে হবে। জাইলেম গঠিত হয় জাইলেম তন্তু বা জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, ভেসেল এবং ট্রাকিস। এবং তোমাদেরকে আমি বলে রাখি, এর মধ্যে জাইলেম প্যারেনকাইমা ছাড়া জাইলেম ফাইবার, ভেসেল এবং ট্রাকিডস এগুলো সবগুলোই কিন্তু ডেড সেল নিয়ে গঠিত হয়। যদি বলা হয় জাইলেমের কে একমাত্র লিভিং সেল নিয়ে গঠিত হয়, তো জাইলেমের একমাত্র কিন্তু জাইলেম প্যারেনকাইমা এ কিন্তু লিভিং সেল নিয়ে গঠিত হয়। বাদবাকি ভেসেল, ট্রাকিড, জাইলেম তন্তু এরা সবাই কিন্তু ডেড সেল নিয়ে গঠিত হয়। এবং এই যে জাইলেম প্যারেনকাইমা, এই জাইলেম প্যারেনকাইমার মধ্যে কিন্তু খাদ্য কি হয়, সংরক্ষণ হয়। এবং এই যে খাদ্যগুলি সংরক্ষণ হয় অয়েল ফর্মে থাকতে পারে, ঠিক আছে? যে খাদ্যটা এ স্টোর করে রাখবে অয়েল ফর্মে, ফ্যাট ফর্মে কিন্তু সংরক্ষণ করতে পারে, ঠিক আছে? প্রোটিন ফর্মেও কিন্তু সংরক্ষণ করতে পারে, ঠিক আছে? প্রোটিন ফর্মেও সংরক্ষণ করে। এবং সাথে সাথে আর একটা জিনিস তোমাকে বলে রাখবো, এই যে ট্রাকিড যেটা ডেড সেল নিয়ে গঠিত, এর মুখ্য কাজ কি? এর মুখ্য কাজ হচ্ছে ওয়াটার, অর্থাৎ গাছ যে জল সংগ্রহ করে মাটি থেকে সেই ওয়াটার এবং বিভিন্ন রকমের মিনারেলস, ঠিক আছে, এগুলো কিন্তু সংরক্ষণ এবং ট্রান্সপোর্টেশনে সাহায্য করবে, ঠিক আছে? তাহলে জাইলেমের যে বিভিন্ন পার্ট নিয়ে জাইলেম গঠিত, তার বিভিন্ন ফাংশন, এর মধ্যে কে ডেড সেল, কে সজীব কোষ নিয়ে গঠিত, সমস্ত ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এবং সাথে সাথে এটাও জানতে পারলে যে জাইলেম প্যারেনকাইমা কি করে, জাইলেম প্যারেনকাইমা কিন্তু খাদ্য সংরক্ষণ করে রাখে, ঠিক আছে? পরের চলে আসবো পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 27-এ বলেছে নিচের কোনটি জাইলেমের উপাদান নয়। এর মধ্যে কোনটি জাইলেমের উপাদান নয়? দেখো, আগের কোশ্চেনে আমরা বললাম জাইলেম গঠিত হয় জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এছাড়া ভেসেল এবং ট্রাকিডস নিয়ে, ঠিক আছে? তাহলে ভেসেল এটা জাইলেমের পার্ট, ট্রাকিডস জাইলেমের পার্ট, জাইলেম প্যারেনকাইমা জাইলেমের পার্ট। কিন্তু এই যে সঙ্গী কোষ কিন্তু জাইলেমের পার্ট না, সঙ্গী কোষ কিন্তু ফ্লোয়েমের পার্ট, ঠিক আছে? ফ্লোয়েমের একটা পার্ট হচ্ছে সঙ্গী কোষ। ফ্লোয়েম কি কি নিয়ে গঠিত হয়? ফ্লোয়েম তৈরি হয় কিন্তু শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ঠিক আছে, এসব নিয়ে কিন্তু তৈরি হয় ফ্লোয়েম। এবং অবশ্যই এর সাথে ফ্লোয়েম ফাইবারও থাকবে। আরো একবার বলছি, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, শিবনল এবং সঙ্গী কোষ এটা নিয়ে তৈরি হয় কিন্তু ফ্লোয়েম। তাহলে পরে এখানে দেখে তোমাদেরকে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে এর মধ্যে গিয়ে জাইলেমের উপাদান না। তো জাইলেমের উপাদান না সঙ্গী কোষ, কারণ কি সঙ্গী কোষ হচ্ছে ফ্লোয়েমের উপাদান। এবং জাইলেমের কাজ হচ্ছে মাটি থেকে জল এবং মিনারেল সংগ্রহ করে পাতায় পৌঁছে দেওয়া। এবং ফ্লোয়েমের কাজ কিন্তু পাতায় যে খাদ্য রস উৎপন্ন হয় সেই খাদ্য রস কিন্তু গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া এবং কি করা হয়, সঞ্চয়কারী অঙ্গে পৌঁছে দেয়। ফ্লোয়েম কিন্তু বায়োডিরেকশনাল অ্যাক্টিভিটিস সম্পন্ন করে। বায়োডিরেকশনাল অ্যাক্টিভিটিস বলতে পাতা থেকে সঞ্চয়ী অঙ্গে খাদ্য সরবরাহ করে এবং সঞ্চয়ী অঙ্গ থেকে আবার উদ্ভিদের যে সমস্ত বর্ধনশীল অঞ্চল, যেখানে উদ্ভিদের কোষ বিভাজন ঘটছে, সে সমস্ত অঙ্গে কিন্তু খাদ্যকে সরবরাহ করা হচ্ছে ফ্লোয়েমের কাজ, ঠিক আছে? তো এই রিলেটেড ইনফরমেশন গুলো কিন্তু অবশ্যই নোটিং করার চেষ্টা করবে। পরের কোশ্চেনে দেখে নেব কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে বায়ুমণ্ডলের চাপ এবং শ্বাস প্রশ্বাসের হার, ঠিক আছে? অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলের চাপের সাথে এখানে শ্বাস প্রশ্বাস নয়, ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন, ঠিক আছে? এখানে শ্বাস প্রশ্বাসের বদলে হবে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। এখানে বাষ্পমোচন লিখে নিলে খুব ভালো হয়। তো বায়ুমণ্ডলীয় চাপ এবং বাষ্পমোচনের হার একে অপরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত? বাষ্পমোচন বিষয়টি হলো উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে যে অতিরিক্ত জল সংগ্রহ করে, সেই অতিরিক্ত জল কি করে, পাতার পত্ররন্ধ্র বা স্টোমাটার মাধ্যমে কিন্তু সেই জল পরিবেশে ছেড়ে দেয়। এবং এই প্রক্রিয়াটিকে কিন্তু বলা হয় বাষ্পমোচন। তাহলে বাষ্পমোচন সম্পন্ন হয় কিন্তু স্টোমাটার মাধ্যমে, ঠিক আছে? এবং এই যে বায়ুমণ্ডলীয় চাপের সাথে বাষ্পমোচন কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ বেশি হলে বাষ্পমোচনের হার হ্রাসপ্রাপ্ত হবে এবং বায়ুমণ্ডলের চাপ যদি
কম হয় তাহলে কিন্তু বাষ্পমোচন বেশি হবে, ঠিক আছে, এবং বাষ্পমোচন হবে পাতার স্টোমাটার মাধ্যমে। নেক্সট কোশ্চেনে ফোকাস করব, কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 বলেছে উদ্ভিদে ব্যাপন মূলত পরিবহন প্রক্রিয়ার জন্য দায়ী, তবে কিছু পদার্থ পরিবহনের জন্য শক্তি প্রয়োজন হয়। কোন বিকল্পটি এটিপি থেকে শক্তির ব্যবহার করায় পরিবাহিতাকে দেখায়? অর্থাৎ উদ্ভিদের যে ট্রান্সপোর্টেশন বা ট্রান্সলোকেশন হয়, এই যে উদ্ভিদ কি করলো, মাটি থেকে জল সংগ্রহ করলো, দিয়ে পাতায় পৌঁছালো, খাদ্য তৈরি করলো, খাদ্য তৈরি করার পরে বিভিন্ন অঙ্গে পৌঁছে দিল, সঞ্চয়কারী অঙ্গে বা উদ্ভিদ তার বর্ধনশীল অঙ্গে এই সমস্ত পুষ্টিরস পৌঁছে দিল। তাহলে এই যে প্রসেসটা হচ্ছে, সেই প্রসেসটা কখনো বাই নেচার হয় এবং কখনো কখনো উদ্ভিদকে এর জন্য শক্তি খরচ করতে হয়। এবার বলেছে কখন উদ্ভিদের এটিপি ব্যবহার করে এই ট্রান্সলোকেশনটি উদ্ভিদকে করতে হয়। তো দেখো এর যেটা সঠিক উত্তর বেরোবে অপশান বি, অর্থাৎ খাদ্য, অ্যামাইনো অ্যাসিড এবং হরমোন এর ট্রান্সলোকেশনের জন্য কিন্তু তাকে এটিপি থেকে শক্তি সরবরাহ করতে হবে। এরপরে দেখে নেব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলেছে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বিভিন্ন ধাপ নিচে দেওয়া হলো, কোন বিকল্প প্রক্রিয়ায় বিভিন্ন ধাপের সঠিক ক্রম দেখায়? অর্থাৎ উদ্ভিদের এই যে সালোক সংশ্লেষ হচ্ছে, সেই সালোক সংশ্লেষের প্রপার স্টেজ কোনটা? তো দেখো সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ কি করবে, প্রথমে ক্লোরোফিল কি করবে, ক্লোরোফিল আলোক শক্তিকে শোষণ করবে, এটা হবে 1 নাম্বার স্টেপ। এরপরে কি করবে, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করবে, এটা 1 নাম্বার স্টেপ হলো। এটা 2 নাম্বার স্টেপ হলো, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করলো। তারপরে কি করবে, জলের অণুকে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভক্ত করবে, এটা 3 নাম্বার স্টেজ। এবং ফাইনালি 4 নাম্বার স্টেজে কি হবে, কার্বন ডাইঅক্সাইডকে কার্বোহাইড্রেটে পরিণত করবে, এটা 4 নাম্বার স্টেপ। তাহলে পরে আমরা যদি এখানে অপশন অনুযায়ী দেখি, প্রথমে আসবে অপশন গ বা অপশন সি, তারপরে আসছে কিন্তু অপশন বি, তারপরে আসছে অপশন এ, এবং তারপরে সবশেষে আসছে কিন্তু অপশন ডি। তাহলে নিচ থেকে যদি আমরা দেখি সি বি এ ডি উত্তর হবে, এবং সি বি এ ডি কিন্তু অপশন এ তে রয়েছে, এই জন্য তোমাদের কারেক্ট আনসার কিন্তু অপশন এ হবে, ঠিক আছে। তো এরপরে চলে যাবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে দেখে নেবো, বলেছে কোন হরমোন বিশেষ করে ফলমূলে বেশি থাকে? ঠিক আছে, এর মধ্যে কোন হরমোন বিশেষ করে ফলমূলের মধ্যে বেশি পরিমাণে থাকে? তো এর যেটা কারেক্ট আনসার বেরোবে সেটা, তো দেখো বন্ধুরা, উদ্ভিদের এই যে ফলে যে ফলমূল পাই আমরা উদ্ভিদ থেকে, তার মধ্যে প্রধানত যে হরমোনটি বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে সাইটোকাইনিন, ঠিক আছে, তার মধ্যে বেশি পরিমাণে থাকে হচ্ছে সাইটোকাইনিন। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি জিববারেলিন। জিববারেলিন কোথায় পাওয়া যায়, জিববারেলিন কি কাজে কি মূল ফাংশন কি জিববারেলিনের? জিববারেলিনের কাজ হচ্ছে অঙ্কুরোদ্গমে সাহায্য করা, ঠিক আছে, জিববারেলিন অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এবং অক্সিন হচ্ছে উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন, ঠিক আছে। এবং সাথে সাথে তোমাদেরকে মনে রাখতে হবে যে অক্সিন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন, এই হরমোনটি হেটেরো অক্সিন নামেও কিন্তু পরিচিত, ঠিক আছে, অক্সিন হরমোন হেটেরো অক্সিন নামেও কিন্তু পরিচিত। এবং এর রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, বা একে তোমরা শর্টে বলতে পারো IAA। তাহলে অক্সিন উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন, এই হরমোন হেটেরোক্সিন নামেও পরিচিত, এবং এর রাসায়নিক নাম হবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। তাহলে এই যে রিলেটেড ইনফরমেশনগুলো, এই রিলেটেড ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই নোটিং করার চেষ্টা করো। এরপরে চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখে নেবো কি বলেছে, মাশরুমে কি ধরনের পুষ্টি পরিলক্ষিত হয়? তো এই দেখো মাশরুম কি হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা গাছ, একটা গাছের গুঁড়ি পড়ে রয়েছে, সেই গাছের গুঁড়িটার বিয়োজন ঘটছে এবং তার উপরে মাশরুম রয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে এই যে মাশরুম কি করবে, যে পচা গলা উদ্ভিদ বা প্রাণী থেকে কিন্তু এরা এদের পরিপোষণের জন্য কি করবে, খাদ্য সামগ্রী সংগ্রহ করবে, ঠিক আছে। তাহলে পরে এদের যে পুষ্টিটা হবে, সেই পুষ্টিটা কি টাইপের পুষ্টি হবে, স্যাপ্রোফাইটিক পুষ্টি হবে, অর্থাৎ অপশন বি স্যাপ্রোফাইটিক পুষ্টি বলা হবে। এবং সিম্বায়োটিক পুষ্টি কাকে বলবো, যে সমস্ত উদ্ভিদরা একে অপরের সহযোগে নিজেদের পুষ্টি সম্পন্ন করে তাদেরকে কিন্তু সিম্বায়োটিক বলা হয়, ঠিক আছে। তাহলে এর উত্তর হবে অপশন বি এবং সিম্বায়োটিক। সাথে সাথে তোমাদেরকে রিলেটেড কোশ্চেন আমি কি বললাম সেটা তোমরা নোটিং করে নেবে। নেক্সট কোশ্চেনে ফোকাস করব, বলেছে বসন্ত ঋতুতে, এই যে বসন্ত ঋতু, এই বসন্ত ঋতুতে কিন্তু উদ্ভিদের যে বর্ষবলয় হয়, সেই বর্ষবলয় কিন্তু বেশি পরিমাণে হয়, এবং কম পরিমাণে কিন্তু এই যে বর্ষবলয় দেখতে পাওয়া যায় শীত ঋতুতে।
তাহলে এই যে বসন্ত ঋতুতে উদ্ভিদে শিকড়ে সঞ্চিত পুষ্টি সাধারণত ড্যাশ তেলে চলে যায়, ঠিক আছে। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর কি হবে, সঠিক আনসার কি হবে? সঠিক উত্তরটা হবে কিন্তু অপশন বি, এবং অপশন বিতে কি আছে, কুড়ি আছে। তাহলে এই পুষ্টি কোথায় ট্রান্সফার হবে? কুড়িতে ট্রান্সফার হবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। বলেছে, আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে, নিচের কোন পথ মাটি থেকে পাতায় জল পরিবহনের সঠিকভাবে দেখায়। অর্থাৎ মাটি থেকে যে পাতায় জলের ট্রান্সলোকেশন হচ্ছে, এই ট্রান্সলোকেশন কিভাবে হয়, মানে কোথা থেকে স্টেজগুলো কি কি করে হবে, ঠিক আছে। তো দেখো এর কারেক্ট স্টেজ যেটা হবে আমি তোমাদেরকে বলছি, তোমরা নোটিং করো। প্রথমে মাটি থেকে যেহেতু পুষ্টি রস আসছে, তাহলে প্রথমে মাটি তো হবেই। তারপরে মাটি থেকে কোথায় আসবে? মাটি থেকে কিন্তু আসবে মূলাগ্রে, ঠিক আছে, মূলাগ্রে আসবে। মূলাগ্রের পরে কিন্তু শিকড়ের কর্টেক্স অঞ্চলে, শিকড়ের কর্টেক্স অঞ্চল থেকে কিন্তু যাবে শিকড়ের জাইলেমে, ঠিক আছে। জাইলেম থেকে যাবে কিন্তু কাণ্ডের জাইলেমে। প্রথমে শিকড়ের জাইলেম, তারপরে আসবে কাণ্ডের জাইলেম, তারপরে আসবে কিন্তু পাতার জাইলেম। এটা কিন্তু সঠিক ক্রম। তাহলে প্রথমে মাটি থেকে মূলাগ্র থেকে শিকড়ের কর্টেক্স, শিকড়ের তারপরে জাইলেমে যাবে, শিকড়ের জাইলেম থেকে কাণ্ডের জাইলেম, এবং তারপরে কিন্তু পাতার জাইলেম। এবং তোমাদেরকে আমি একটা জিনিস দেখো, এই প্রসঙ্গে আমি বলবো, এই যে প্রথমে যখন উদ্ভিদ, আমি তোমাদেরকে বলেছিলাম যে খাদ্য রস এবং মিনারেলস এগুলো পরিবাহিত হয় কার মাধ্যমে? এগুলো কিন্তু পরিবাহিত হয় জাইলেমের মাধ্যমে। সুতরাং এখানে কিন্তু শিকড়ের জাইলেম থেকে, এই জন্য কাণ্ডের জাইলেম, তারপরে কিন্তু পাতার জাইলেম, কোথাও কিন্তু ফ্লোয়েম কিন্তু তোমরা অ্যাটেম্প করার চেষ্টা করবে না। এখানে কিন্তু যেহেতু উদ্ভিদের মূল থেকে যে রস সংগ্রহ করছে খাদ্য তৈরি করার জন্য, এর পরিবহনের ক্ষেত্রে কিন্তু ফ্লোয়েমের কোনো ভূমিকা নেই। ফ্লোয়েমের ভূমিকা হচ্ছে খাদ্য তৈরি হওয়ার পরে, ঠিক আছে। সুতরাং এর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন ডি হবে। নেক্সট কোশ্চেনে দেখে নেব, জাইলেম ধমনী জল রোধকারী জলরোধী করে তোলে, জাইলেম ধমনী জলরোধী করে তোলে কিভাবে? অর্থাৎ জাইলেম ধমনী জলরোধী যে হয়, সেটা জাইলেম ধমনীর উপরে কিসের আস্তরণ পড়ার জন্য এই জাইলেম ধমনী জলরোধী হয়ে ওঠে? তাহলে দেখো এটার সঠিক আনসার কিন্তু লিগনিন, অর্থাৎ অপশন সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। এবং দেখো তোমাদেরকে এর সাথে সাথে আমি যেটা রিলেটেড কোশ্চেন হিসেবে বলবো, সেটা হচ্ছে এখানে আমরা সেলুলোজ দেখতে পাচ্ছি। আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম এই যে সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইডের এক্সাম্পল, ঠিক আছে। আমরা জানি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, এর মধ্যে পলিস্যাকারাইডের একটা এক্সাম্পল হচ্ছে সেলুলোজ, ঠিক আছে। পলিস্যাকারাইডের একটা এক্সাম্পল হচ্ছে সেলুলোজ। মনোস্যাকারাইডের এক্সাম্পল কি হবে? মনোস্যাকারাইডের এক্সাম্পল হবে কিন্তু তোমার ফ্রুক্টোজ হবে এবং গ্যালাক্টোজ হবে কিন্তু মনোস্যাকারাইডের এক্সাম্পল। মনোস্যাকারাইডের এক্সাম্পল হবে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইডের এক্সাম্পল হবে কি? ডাইস্যাকারাইডের এক্সাম্পল হবে হচ্ছে তোমার ল্যাকটোজ। ডাইস্যাকারাইডের এক্সাম্পল হবে কিন্তু মল্টোজ এবং সুক্রোজ, ঠিক আছে। এরা হচ্ছে ডাইস্যাকারাইড, ল্যাকটোজ, মল্টোজ এবং সুক্রোজ ডাইস্যাকারাইড। এবং পলিস্যাকারাইডের এক্সাম্পল হবে কি? সেলুলোজ, এক তো পেয়ে গেলে। এছাড়া হবে স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো কিন্তু সব পলিস্যাকারাইডের এক্সাম্পল। এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোটিং করে নিও। নেক্সট কোশ্চেনে ফোকাস করব। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখে নেব। বলেছে মরুভূমির উদ্ভিদে যেমন ক্যাকটাসের কোনো অংশে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পাদন করে, মরুভূমি অঞ্চলের যে সমস্ত উদ্ভিদ, এই সমস্ত উদ্ভিদের কিন্তু কাণ্ড সালোক সংশ্লেষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, এবং এই সালোক সংশ্লেষ, এদের কাণ্ডগুলো কিন্তু রসালো হয়, তাই জন্য জলের অভাবেও কিন্তু এরা অনেকদিন পর্যন্ত সাস্টেন করতে পারে। তাহলে মরুভূমির উদ্ভিদের কিন্তু কাণ্ড সালোক সংশ্লেষে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই গ্রহণ করবে। এরপরে বন্ধুরা দেখে নেব পরের কোশ্চেনে কি বলেছে দেখে নেব। মাটি থেকে উদ্ভিদকে নিচের কোন পুষ্টি উপাদান সরবরাহ করা হয়, ঠিক আছে। মাটি থেকে উদ্ভিদের কোন পুষ্টি উপাদান সংগ্রহ করে? দেখো তোমাদের এখানে যে অপশনগুলো দিয়েছে, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, সবগুলোই গ্যাস, সুতরাং এরা সবগুলোই বাতাসে উপস্থিত। তবুও এর মধ্যে কোন উপাদানটা উদ্ভিদ বাতাস থেকে ডাইরেক্টলি অ্যাবজর্ব করতে পারে না? সেটা হচ্ছে নাইট্রোজেন উদ্ভিদ বাতাস থেকে সংগ্রহ করতে পারে না। কিছু শিম্বগোত্রীয় উদ্ভিদের যে মূলে, ঠিক আছে, এই নাইট্রোজেন শোষিত হয়,
ঠিক আছে, এবং সেখান থেকে মাটি থেকে কিন্তু এই নাইট্রোজেন সে সংগ্রহ করে, বাতাস থেকে কিন্তু নাইট্রোজেন সংগ্রহ করতে পারে না। তাহলে উদ্ভিদ নিচের কোন উপাদান মাটি থেকে সংগ্রহ করে, সেটা কিন্তু নাইট্রোজেন মাটি থেকে সংগ্রহ করে, বাদ বাকি কিন্তু কোনো উপাদান মাটি থেকে সংগ্রহ করে না। তাহলে অপশন এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ভিটামিন বি হলো ড্যাশ এর সবচেয়ে ভালো উৎস, অর্থাৎ ভিটামিন বি সব থেকে বেশি কিসে পাওয়া যায়? তো দেখো এর যেটা সঠিক আনসার সেটা হবে কিন্তু সিরিয়ালস, ঠিক আছে। এবং তোমাদেরকে আমি বলে রাখি, এই যে সিরিয়ালস সম্পর্কে যেটা তোমরা অবশ্যই নোট ডাউন করবে, এটা কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রপ। এবং এই সিরিয়ালসের মধ্যে কি কি পড়বে? এর মধ্যে পড়বে রাইস, এর মধ্যে পড়বে হুইট অর্থাৎ গম, এর মধ্যে রাই, ওটস, বার্লি, মিলেট, মাইজ, এই সমস্তগুলো কিন্তু পড়বে, ঠিক আছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে সিরিয়ালস হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রপ। এবং এর মধ্যে কি কি আসছে, কোনগুলোকে আমরা সিরিয়ালসের মধ্যে ধরছি, সেগুলো হচ্ছে কিন্তু রাইস অর্থাৎ চাল, হুইট, রাই, ওটস, বার্লি, মিলেট, মাইজ, এগুলো কিন্তু সব পড়ছে এই সিরিয়ালস গ্রুপের মধ্যে। যার মধ্যে সব থেকে বেশি পরিমাণে কি পাওয়া যাচ্ছে? যার মধ্যে সব থেকে বেশি পরিমাণে কিন্তু ভিটামিন বি পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। যার মধ্যে সব থেকে বেশি পরিমাণে আমরা ভিটামিন বি পেয়ে যাচ্ছি। এবং সাথে সাথে তোমাদেরকে বলবো আরো একটা পয়েন্ট নোট ডাউন করতে। কখনো কখনো কোশ্চেন আসে যে কোবাল্ট কোন ভিটামিনের মধ্যে দেখতে পাওয়া যায়? তো কোবাল্ট কিন্তু ভিটামিন বি12 এর মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কোবাল্ট এই উপাদানটি কিন্তু ভিটামিন বি12 এর মধ্যে কোবাল্টের উপস্থিতি আমরা পরিলক্ষিত করতে পারি। সেখানে কিন্তু এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে কোবাল্ট ভিটামিন বি12 এর মধ্যে আমরা পাই। নেক্সট কোশ্চেনে খেয়াল করবো কি বলেছে, বায়ু থেকে নাইট্রোজেন বদ্ধ করতে পারে কারা? বায়ু থেকে কারা নাইট্রোজেনকে বদ্ধ করতে পারে, অর্থাৎ নাইট্রোজেনকে ডাইরেক্টলি অ্যাবজর্ব করতে পারে? এর কিন্তু সঠিক উত্তর হবে লেগুমস, ঠিক আছে। অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। লেগুমস হচ্ছে এরা বাতাস থেকে ডাইরেক্ট নাইট্রোজেনকে কিন্তু অ্যাবজর্ব করতে পারে। নেক্সট কোশ্চেনে দেখে নেব কি বলেছে, কলায় নিচের কোন পুষ্টি উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? তো দেখো কলায় কিন্তু সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় পটাশিয়াম, ঠিক আছে। কলায় সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কিন্তু পটাশিয়াম। এছাড়াও কলার মধ্যে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন বি6 এটাও কিন্তু আমরা পেয়ে থাকি। এবং সাথে আরেকটা কোশ্চেন মনে রাখতে হবে, এই যে রাইবোফ্লোভিন ভিটামিন বি2 এর কিন্তু রাসায়নিক নাম, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোভিন। এবং ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কিন্তু নিয়াসিন, ঠিক আছে। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এবং আমরা জানি ভিটামিন বি অ্যান্ড ভিটামিন সি এরা কি হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের নোটিং করে রাখা দরকার। নেক্সট কোশ্চেনে ফোকাস করব। নেক্সট কোশ্চেনে কি বলেছে? নেক্সট কোশ্চেনে বলেছে যে একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি জীবন্ত উদ্ভিদের জল ব্যাপনের দ্বারা জল হারায় এবং এটি সংকুচিত হয় তাকে বলা হয়। অর্থাৎ উদ্ভিদের যদি বলা হয় যে কোন প্রক্রিয়ায় ব্যাপন প্রক্রিয়ায় জল হারায় এবং সংকুচিত হয়, এই সমস্যাটাকে কি বলা হয়? দেখো তোমাদেরকে একটা জিনিস বলি, মনে রাখবে তিনটে বিষয় বলবো। প্রথম বিষয় হচ্ছে উদ্ভিদের যদি কোষ জল হারায় এবং উদ্ভিদের প্রোটোপ্লাজম থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য উদ্ভিদের কোষের যদি সংকোচন হয়, অর্থাৎ প্রোটোপ্লাজমের যদি সংকোচন হয়, ঠিক আছে, তাহলে সেই বিষয়টিকে কিন্তু বলা হয় প্লাজমোলাইসিস। সাথে সাথে আরো দুটো ইনফরমেশন বলবো। অসমোটিক ইমব্যালেন্সের জন্য যদি কোষ বাস্ট করে, অসমোটিক ইমব্যালেন্সের জন্য যদি কোষ বাস্ট করে, তাহলে সেটাকে কি বলা হয়? সাইটোলাইসিস। সাইটোলাইসিস ব্যাপারটা কি? অসমোটিক ইমব্যালেন্সের জন্য যদি কোষ বাস্ট করে তাকে কিন্তু বলা হয় সাইটোলাইসিস। এবং রেড ব্লাড সেল যদি ভাঙতে শুরু করে, রেড ব্লাড সেল যদি ভাঙতে শুরু করে তাকে কিন্তু বলা হয় হিমোলাইসিস। রেড ব্লাড সেল যদি ভাঙতে শুরু করে তাকে কিন্তু বলা হয় হিমোলাইসিস। এবার তোমাদেরকে এই কোশ্চেনে যেটা বলেছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি জীবন্ত উদ্ভিদের জল ব্যাপনের দ্বারা জল হারায় এবং এটি সংকুচিত হয়, অর্থাৎ সংকুচিত হচ্ছে কে? কোষ সংকুচিত হচ্ছে, প্রোটোপ্লাজম সংকুচিত হচ্ছে। তাই জন্য যেই প্রসেস, এই প্রসেসটাকে কি বলা হয়? প্লাজমোলাইসিস। এর উত্তর কি হবে? প্লাজমোলাইসিস, ঠিক আছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে কোষ থেকে কিন্তু H2O বেরিয়ে আসছে, এটাকে কিন্তু বলা হবে প্লাজমোলাইসিস, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে কি বলেছে? আমাদের খাদ্য তালিকায় উপস্থিত সবুজ ও হলুদ শাকসবজি বেশিরভাগই আমাদের
খাদ্যের আকারে কোন উপাদানের সরবরাহ করে? এই যে সবুজ এবং হলুদ খাদ্য আমরা গ্রহণ করি, বিভিন্ন রকমের সবুজ বা হলুদ রঙের যে সমস্ত আমরা উদ্ভিজ খাবার গ্রহণ করি, সেই সবুজ এবং হলুদ রঙের খাবারে বেসিক্যালি কি উপস্থিত থাকে? এর মধ্যে কিন্তু উপস্থিত থাকে পটাশিয়াম। ঠিক আছে, এর মধ্যে যে উপস্থিত থাকে হচ্ছে পটাশিয়াম। যে সবুজ এবং হলুদ রঙের খাবার আমরা খাই যার মধ্যে পটাশিয়াম থাকে, দেখো একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে কলা, যার মধ্যে সব থেকে বেশি পরিমাণে কি থাকে? পটাশিয়াম থাকে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করতে হবে। নেক্সট কোশ্চেনে ফোকাস করব। নেক্সট কোশ্চেনে বলেছে যে শ্বাস প্রশ্বাস ড্যাশের মাধ্যমে সঞ্চালিত হয়। ঠিক আছে, এখানে শ্বাস প্রশ্বাস না, এই ব্যাপারটাকে আবারও তোমরা ঠিক করে নাও। শ্বাস প্রশ্বাস না, এখানে হবে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন, ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন কার মাধ্যমে হয়? স্টোমাটার মাধ্যমে হয়। ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন হয় কিন্তু স্টোমাটার মাধ্যমে, এবং স্টোমাটার মাধ্যমে কিন্তু গ্যাসীয় পদার্থেরও আদান প্রদান বা সঞ্চালন ঘটতে দেখা যায়। তাহলে পরে বাষ্পমোচন, এই যে উদ্ভিদ শিকড় থেকে অতিরিক্ত জল সংগ্রহ করলো, যেটা দিয়ে খাদ্য তৈরি করার পরেও বেঁচে গেল, সেই জলকে কিন্তু স্টোমাটার মাধ্যমে উদ্ভিদ কি করে? বাষ্পমোচন প্রক্রিয়ায় শরীর থেকে বাইরে বের করে দেয়, এবং এই বাষ্পমোচন প্রক্রিয়াকে কিন্তু বলা হয় ট্রান্সপিরেশন। এবং উদ্ভিদের এই যে খাদ্যদ্রব্য তৈরি করার যে জল এবং খাদ্য রস পরিবহন করার যে ব্যাপার, সেটাকে কিন্তু বলা হয় ট্রান্সলোকেশন। ঠিক আছে, এই ব্যাপারটা তোমরা অবশ্যই নোটিং করো। তাহলে এখানে উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেনে ফোকাস করব। বলেছে উদ্ভিদ ড্যাশের মাধ্যমে গ্যাসের আদান প্রদান করে। তো উদ্ভিদের কিসের মাধ্যমে? স্টোমাটার মাধ্যমে। স্টোমাটা যখন ওপেন হয় তখন গ্যাসের আদান প্রদান করে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্টোমাটার বিভিন্ন পোর্শনগুলো, এখানে স্টোমাটা ওপেন অবস্থায় রয়েছে, এখানে স্টোমাটা ক্লোজ অবস্থায় রয়েছে। স্টোমাটার মধ্যে নিউক্লিয়াস রয়েছে, ক্লোরোপ্লাস্ট রয়েছে, ভ্যাকিউলস রয়েছে। ঠিক আছে, গার্ড সেল রয়েছে, সেল ওয়াল রয়েছে। তাহলে এই যে স্টোমাটার এই ব্যাপারটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। স্টোমাটার মাধ্যমে গ্যাসীয় পদার্থের আদান প্রদান, গ্যাসীয় মাত্রার মাধ্যমে স্টোমাটা যখন ওপেন হয়ে যায় তখন কি হয়? বাষ্পমোচন প্রক্রিয়াটা কিন্তু সম্পাদন হয়। নেক্সট কোশ্চেনে ফোকাস করব। বলেছে উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি ঘটে। ঠিক আছে, উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি ঘটে। তাহলে উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি বলতে উদ্ভিদের মূলের বৃদ্ধি এবং উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি। দেখো, ভাজক কলার মাধ্যমে যে উদ্ভিদের 3 রকমের বৃদ্ধি হয়, একটা হচ্ছে অগ্রস্থ, একটা হচ্ছে পার্শ্বস্থ, এবং অপরটি হচ্ছে নিবেশিত। অর্থাৎ ভাজক কলা 3 রকমের: অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা এবং নিবেশিত ভাজক কলা। ঠিক আছে, তাহলে এই 3 রকমের ভাজক কলা হয়। এবং এখানে বলেছে উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি, অর্থাৎ প্রাথমিক বৃদ্ধি পেতে গেলে পরে উদ্ভিদের লেন্থ বৃদ্ধি পেতে হবে, এবং এই লেন্থ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্ভিদের কোন কোন অংশের ভাজক কলার বৃদ্ধি ঘটতে হবে? তো এই উদ্ভিদের লেন্থ বৃদ্ধির জন্য যেই ভাজক কলাটা দরকার হবে সেটা হচ্ছে ইন্টারক্যালারি এবং এপিকাল মেরিস্টেমের। ঠিক আছে, ইন্টারক্যালারি এবং এপিকাল মেরিস্টেম। এবং দেখো, এই ইন্টারক্যালারি মানে হচ্ছে নিবেশিত। ঠিক আছে, নিবেশিত ভাজক কলা। ইন্টারক্যালারি মেরিস্টেম মানে হচ্ছে নিবেশিত ভাজক কলা, এবং এপিকাল মানে হচ্ছে অগ্রস্থ ভাজক কলা। এই দুটো ভাজক কলার দরকার হবে। এবং পার্শ্বস্থ ভাজক কলা বা তোমার ল্যাটারাল মেরিস্টেম, পার্শ্বস্থ ভাজক কলা, এর জন্য কিন্তু এই যে উদ্ভিদের যে বর্ষ বলয় দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এই পার্শ্বস্থ ভাজক কলার জন্য। তাহলে পরে দেখো, এর কারেক্ট আনসার হবে অপশন সি, অপশন ডি, অর্থাৎ অপশন সি এবং ডি এর কম্বিনেশন। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেনে বলেছে সালোক সংশ্লেষের সময় কি কি পণ্য তৈরি হয়? তো আমরা সকলেই জানি সালোক সংশ্লেষের সময় যেটা তৈরি হয় সেটা হচ্ছে অক্সিজেন তৈরি হয়। ঠিক আছে, সালোক সংশ্লেষের সময় গ্লুকোজ তৈরি হয়, এবং কি তৈরি হয়? এবং জল তৈরি হয়। এবং আমরা যদি দেখি গ্লুকোজ, ঠিক আছে, এর রাসায়নিক সংকেত কি? এই গ্লুকোজের রাসায়নিক সংকেত হয়ে যাবে C6H12O6, এবং 6 অণু জল উৎপন্ন হবে এবং 6 অণু O2 উৎপন্ন হবে। এটা কিন্তু সালোক সংশ্লেষের পণ্য। ঠিক আছে, তো এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এবং এই রকমই ক্লাস যদি তোমরা রেগুলার বেসিসে পেতে চাও তাহলে পরে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।